ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার এক্সপিরিয়েন্স, আজকে আমরা আলোচনা করব WBCS এর অল অ্যাবাউটস নিয়ে। ঠিক আছে, অর্থাৎ WBCS সম্পর্কে তোমাদের যত ধরনের কোয়েশ্চেন বা কোয়েরি আছে আজকের এই একটা ভিডিওতেই তা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে টোটাল ইনফরমেশন পাওয়ার জন্য। তো আমি টুকুন বলবো যে এই একটা ভিডিও তোমরা কমপ্লিট দেখে ফেললে WBCS হওয়ার জন্য তোমাদের মন যতটা উদ্গ্রীব হয়ে উঠবে, তার সাথে সাথে পড়াশুনো করার বা WBCS কে টার্গেট করতে তোমাদের সুবিধা হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো আজকে এই ভিডিওতে আমরা কি কি আলোচনা করব। নাম্বার 1, আমরা WBCS এর সিলেবাস আলোচনা করব। WBCS 3টে ধাপে পরীক্ষা হয়। ওকে, প্রথম ধাপটাকে আমরা বলি হচ্ছে প্রিলিমস, সেকেন্ড ধাপটাকে আমরা বলি মেইনস, অ্যান্ড থার্ড ধাপটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। ঠিক আছে, তো এই 3টি ধাপে পরীক্ষা হয় এবং 3টি ধাপের পরে তারপর তোমাকে জয়েনিং করানো হবে। ওকে, তো সেই সিলেবাস কি কি আছে সেগুলো আমরা আলোচনা করব। প্রিলিমস এর সিলেবাস কি আছে, কি কি পড়তে হবে, মেইনস এর কি আছে, কি কি পড়তে হবে, এবং পার্সোনালিটি টেস্ট সম্পর্কে কি কি হতে পারে বিষয়, সেটা নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে আমরা দেখে নেব এজ লিমিট, অর্থাৎ কত বছর বয়স পর্যন্ত তুমি WBCS পরীক্ষার জন্য বসতে পারবে। ওকে, তারপর আমরা দেখব জব প্রোফাইল উইথ এক্সপেক্টেড স্যালারি। অর্থাৎ জব প্রোফাইল মানে বুঝতে পারছো যে এই WBCS পরীক্ষা দিয়ে WBCS পরীক্ষার 4টে গ্রুপ আছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। ওকে, তো এ গ্রুপের জন্য কোন কোন চাকরি, বি গ্রুপের জন্য কোন কোন চাকরি, সি গ্রুপের জন্য কোন কোন চাকরি, অ্যান্ড ডি গ্রুপের জন্য কোন কোন চাকরি, আর এ গ্রুপে বেতন কত হবে, বি গ্রুপে বেতন কত হবে, সি গ্রুপে বেতন কত হবে, ডি গ্রুপে বেতন কত হবে ইত্যাদি আলোচনা করবো। ওকে, আর আলোচনা করব কি এক্সাম টাইম অ্যান্ড এক্সপেক্টেড কাট অফ মার্ক অফ প্রিলিমস, যে জেনারেলি এখন থেকে WBCS পরীক্ষা প্রিলিমিনারি কবে কখন হয়, কোন সময়ে হয় সেটা নিয়ে আলোচনা করব। আর প্রিলিমিনারি পরীক্ষা হয় 200 মার্কের মধ্যে। তো প্রিলিমিনারি 200 মার্কের মধ্যে কত নম্বর পেলে তুমি কাট অফ কমপ্লিট করতে পারবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট আলোচনা হবে সেটা ভিডিও শেষের দিকে হবে, সেটা হলো বুক লিস্ট। অর্থাৎ আমি আমার ফেভারিট, অর্থাৎ যে বইগুলো থেকে আমি পড়াশুনো করেছি এবং যে বইগুলো হচ্ছে আমার সব থেকে ফেভারিট, সেই বইগুলোর নাম কিন্তু তোমাদের আমি এখানে বলবো। ওকে, অর্থাৎ আমার যে বইগুলো আমার কেনা রয়েছে, যে বইগুলো আমি পড়ি, তো আমার ফেভারিট বুক লিস্টটা তোমাদেরকে আমি দেব, এবং এর থেকে আর ভালো বই হওয়া সম্ভব নয়। আমি ডিটেলস সেগুলো আলোচনা করবো। ওকে, চলো তাহলে সিলেবাসটা দেখি এবার আমরা এক এক করে। আর এই চ্যানেলের মধ্য দিয়ে তোমাদের একটা কথা বলে দিই, এই চ্যানেলের মধ্য দিয়ে আমি WBCS এর জেনারেল স্টাডিজ, যাবতীয় জেনারেল স্টাডিজ চ্যাপ্টার ওয়াইজ অ্যান্ড সাবজেক্ট ওয়াইজ পড়াতে শুরু করেছি, এবং অলরেডি আমি ইতিহাস এবং বায়োলজির লেকচার শুরু করেছি। তো তোমরা ভিডিওটি দেখবে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে আমার একটা চ্যানেলের লিঙ্ক, সেখানে হচ্ছে এক্সাম সলিউশন আমার চ্যানেলটার নাম। তো এক্সাম সলিউশনে আমি তোমাদের ম্যাথ অ্যান্ড ইংলিশ করাচ্ছি। ওকে, তো এক্সাম সলিউশন চ্যানেলে আমি ম্যাথ অ্যান্ড ইংলিশ করাবো, আর এই চ্যানেলটাতে আমি জেনারেল স্টাডিজ পড়াবো। ওকে, চলো দেখে নি সিলেবাস। তো দেখো, প্রিলিমিনারি পরীক্ষা হয় 200 মার্কের। ঠিক আছে, প্রিলিমিনারি 200 মার্কের পরীক্ষা হয় এবং তোমাকে সময় দেওয়া হয় 2.5 ঘন্টা, মানে খুব এনাফ টাইম, যথেষ্ট সময় দেওয়া হয়। ঠিক আছে, তো 200 মার্ক। এখানে তোমার কি ধরনের কোয়েশ্চেন হয়, এখানে তোমার MCQ টাইপের কোয়েশ্চেন হয়। ঠিক আছে, অর্থাৎ 4টে অপশন থাকবে তোমার কোয়েশ্চেনে, যেমন পরীক্ষায় থাকে MCQ টাইপের। এবার এই 200 মার্কের পরীক্ষায় কি কি থাকবে দেখো। প্রথমে তো ইংলিশ কম্পোজিশন থাকবে, মানে ইংরেজিতে যে সমস্ত বিষয় থাকে আর কি, সিনোনিম থাকবে, অ্যান্টোনিমস থাকবে, তারপর এরর কারেকশন থাকবে। ঠিক আছে, এই সমস্ত মিলিয়ে গ্রামার, টোটাল গ্রামার মিলিয়ে ইংলিশ কম্পোজিশন। তো ইংলিশ কম্পোজিশন থেকে থাকবে 25 মার্ক। ওকে, আচ্ছা, জেনারেল সায়েন্স থেকে মানে সাধারণ বিজ্ঞান থেকে থাকবে 25 মার্ক। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স মানে কারেন্ট ইভেন্টস বা কারেন্ট অ্যাফেয়ার্স বা ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স যে কারেন্ট ইভেন্টস গুলো হয়, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোটামুটি 25 মার্ক থাকবে। হিস্ট্রি অফ ইন্ডিয়া, ভারতের ইতিহাস থেকে 25 মার্ক থাকবে। এখানে একটা মজার বিষয়, অ্যাকচুয়ালি ইতিহাস থেকে তুমি টোটাল 50 মার্ক পাবে প্রিলিমিনারিতেই। ওকে, তো হিস্ট্রি সাবজেক্টটা WBCS এর ক্ষেত্রে মানে 90% স্টুডেন্টের চয়েস হচ্ছে হিস্ট্রি হয়। ঠিক আছে, WBCS 90% স্টুডেন্টদের যে চয়েস সেটা হয় হিস্ট্রি, বিকজ তোমরা যখন মেইনে আমি আলোচনা করবো একটু পরেই, তখন দেখবে যে মেইনের গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি এর জন্য একটা অপশনাল সাবজেক্ট নিতে হয়, যে অপশনাল সাবজেক্টটাকে তোমাদের
400 মার্কের থাকে পরীক্ষা হয়, 400 মার্ক, বুঝতে পারছো? একটা সাবজেক্ট অপশনাল তুমি যেটা নেবে সেটা 400 মার্ক। তো ম্যাক্সিমাম ছেলে মেয়ে ইতিহাসই অপশনাল সাবজেক্ট হিসেবে নেয়, তো ইতিহাসের ওয়েটেজটা কিন্তু খুব বেশি। তো প্রিলিমিনারিতে ইতিহাস 50 পড়তে হবে, কেন? দেখো হিস্ট্রি অফ ইন্ডিয়াতে 25 মার্ক, আর একটা দেখাই যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, মানে ভারতীয় যে জাতীয় আন্দোলন হয়েছিল না স্বাধীনতা সংগ্রামের আগে পর্যন্ত, যে গান্ধী যুগ, সেই গান্ধী যুগের পুরো ইতিহাস আর ভারতের ইতিহাস মিলিয়ে 25 25 50, এই জন্য ইতিহাসের ওয়েটেজটা প্রিলিমিনারিতেও বেশি আর মেইনের দিক থেকে তো বেশি। ওকে, তার সাথে তোমাকে পড়তে হবে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ভারতের ভূগোল পড়তে হবে, তার সাথে স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, মানে ভারতের ভূগোলের সাথে পশ্চিমবঙ্গের ভূগোলটাও পড়তে হবে 25 মার্কের জন্য প্রিলিমিনারি পরীক্ষায়। আর 25 মার্কের পড়তে হবে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, ভারতীয় সংবিধান, ভারতীয় সংবিধান এবং ভারতীয় অর্থনীতি, এটা তোমাকে 25 মার্কের জন্য পড়তে হবে প্রিলিমিনারির জন্য। ক্লিয়ার? আর জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, যেটাকে আমরা বলি রিজনিং বলি, প্রিলিমিনারিতে রিজনিং তোমাকে 25 মার্কের জন্য পড়তে হবে। তো এই হলো ওভারঅল প্রিলিমসের সিলেবাস, ঠিক আছে? ভেরি গুড। তো 8-25 200 মার্ক। চলো এবার আমরা দেখে নিই মেইন এক্সাম। তো মেইন এক্সাম তোমার যেটা হবে, মেইন এক্সাম ওভারঅল মেইন এক্সামের 8খানা ধাপ, ঠিক আছে? মেইন এক্সামে কি 8খানা ধাপ, অর্থাৎ পেপার 1, এখানে দেখো পেপার 1-এ তুমি কি করছো, পেপার 1-এ তুমি তোমার মাদার টাং, মানে যার মাদার টাং বাংলা সে বেঙ্গলি নিতে পারে, যার হিন্দি সে হিন্দি নিতে পারে, উর্দু নিতে পারে, নেপালি নিতে পারে, সান্তালি। তো এই যে কটা ভাষা লেখা রয়েছে, এই কটা ভাষার যে কোনো একটা ভাষা, এই কয়টা ভাষার যে কোনো একটা ভাষা কেউ যদি গ্রহণ করে তাহলে সেইটার সম্পর্কে তাকে 200 মার্কের পরীক্ষা দিতে হবে। কত মার্কের পরীক্ষা দিতে হবে? 200। গ্রুপ এর জন্যও 200, গ্রুপ বির জন্যও 200, গ্রুপ সির জন্যও 200 এবং গ্রুপ ডির জন্যও 200। এবার বাংলাতে কি পড়তে হবে দেখো, বাংলাতে তোমাকে কোনো গল্প কবিতা কিচ্ছুই পড়তে হবে না। বাংলাতে তোমাকে লেটার রাইটিং পড়তে হবে, চিঠি লেখা পড়তে হবে, বা ড্রাফটিং রিপোর্ট রাইটিং পড়তে হবে, প্রেসি রাইটিং পড়তে হবে, প্রেসি, ঠিক আছে, যেটাকে আমরা সামারি রাইটিং বলি। তো সামারি রাইটিং বা প্রেসি রাইটিং পড়তে হবে। কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন কি হবে? ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, ইংরেজি থেকে বাংলা অথবা হিন্দি অথবা উর্দু অথবা নেপালি অথবা সান্তালিতে ট্রান্সলেট করতে হবে। তোমাকে একটা ইংরেজি প্যাসেজ দেওয়া হবে, সেই ইংরেজি প্যাসেজটাকে বাংলাতে টার্ন করতে হবে, ঠিক আছে? তো ওভারঅল 4টে গ্রুপের জন্যই 200 মার্কের বাংলা কম্পালসারি পড়তেই হবে। দেখো আমাদের এখান থেকে 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে কম্পালসারি, ঠিক আছে? 1 to 6 হচ্ছে কম্পালসারি, এই কয়টা কম্পালসারি সাবজেক্ট। আর এই কম্পালসারি সাবজেক্ট গুলো ABCD সকলের পড়তে হবে। আর অপশনাল সাবজেক্টটা দেখো, এখানে অপশনাল সাবজেক্টটা সি অ্যান্ড ডি এর জন্য নীল করা রয়েছে, মানে সি আর ডি গ্রুপের জন্য কোনো অপশনাল পেপার গ্রহণ করা লাগবে না। চলো ধীরে ধীরে আলোচনা করছি। এবার দেখো ইংলিশ, কম্পালসারি ইংলিশে তোমাদের 200 মার্কের পড়তে হবে সব গ্রুপের জন্যই। আর যখন তোমরা ফর্ম ফিল আপ করার সময় তোমরা অল টিক করবে, অর্থাৎ এখানে দেওয়া থাকবে যে গ্রুপ ABCD কোনটার জন্য তুমি ফর্ম ফিল আপ করতে চাও, তো ওখানে একটা অপশন থাকবে অল, তো তোমরা অলটাতেই টিক করবে, ঠিক আছে? দেখো, তো ইংলিশ তোমাদের পড়তে হবে বাংলার মতনই, লেটার রাইটিং পড়তে হবে তোমাকে, রিপোর্ট রাইটিং পড়তে হবে, প্রেসি রাইটিং যেটাকে আমরা সামারি রাইটিং বলি, ঠিক আছে, সামারি রাইটিং পড়তে হবে, কম্পোজিশন পড়তে হবে এবং ট্রান্সলেশন কোথা থেকে? ট্রান্সলেশন বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সান্তালি থেকে ইংলিশে টার্ন করতে হবে। অর্থাৎ আমি যদি বাংলা নিই, বাংলা যদি আমার মাদার টাং হয়, তাহলে বাংলা থেকে আমাকে ইংরেজিতে টার্ন করতে হবে, এটা হলো ইংরেজিতে, ঠিক আছে? 200 মার্কের পড়তে হবে। এবার দেখো 3 নম্বর জেনারেল স্টাডিজ 1, তাহলে মেইনে গিয়ে জেনারেল স্টাডিজ 1 পেপার পরীক্ষা দিতে হবে তোমাকে, এটাও 200 মার্কসের হবে। দেখো 200 মার্কের জেনারেল স্টাডিজের 1 নম্বরে তোমাকে পড়তে হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফাসিস অন ন্যাশনাল মুভমেন্ট, ভারতের ইতিহাস এবং তার সাথে ভারতের যে জাতীয় আন্দোলন হয়েছিল সেই ভারতের জাতীয় আন্দোলন তোমাকে পড়তে হবে। আর তার সাথে জেনারেল স্টাডিজের মধ্যে তোমাকে জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ভারতের ভূগোল পড়তে হবে এবং তার সাথে পশ্চিমবঙ্গের স্পেশাল রেফারেন্স, মানে প্রিলিমিনারিতে তোমরা যেগুলো পড়ে আসলে সেগুলোই কিন্তু মেইনে আবার পড়তে হবে তোমাদের 200 মার্কের জন্য। ক্লিয়ার হলো? অর্থাৎ এই 1 নম্বরের জন্য 100 মার্ক, 2 নম্বরের জন্য 100 মার্ক, 200, মোট 200। তাহলে জেনারেল স্টাডিজ পেপার 1 এর জন্য 200 মার্ক অ্যালট করা হলো, ঠিক আছে? এবার দেখো জেনারেল স্টাডিজ 2 তে তোমরা পড়ছো সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, অর্থাৎ বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তির অগ্রগতি,
এটা তোমাদের পড়তে হবে, এনভায়রনমেন্ট মানে পরিবেশবিদ্যা সম্পর্কে তোমাদের পড়তে হবে, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে পড়তে হবে, এটা হচ্ছে জেনারেল স্টাডিজ পার্ট 2 তে। ঠিক আছে, এটাও 200 মার্কের পড়তে হবে এবং সবাইকে পড়তে হবে, কম্পালসারি সবাইকে, এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপ সকলের জন্য। ঠিক আছে, 5 নম্বর দেখো, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং দ্য রোল অফ রিজার্ভ ব্যাংক, মানে পেপার 3 তে, হ্যাঁ সরি পেপার 5 এ তোমাকে ভারতের সংবিধান পড়তে হবে, ভারতের অর্থনীতি পড়তে হবে, আর তার সাথে সাথে রিজার্ভ ব্যাংকের আরবিআই এর যে ফাংশনস গুলো রয়েছে সেগুলো তোমাকে পড়তে হবে ফর মেইনের জন্য। ওকে, আচ্ছা 6 নম্বর তোমাকে পড়তে হবে অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং। ঠিক আছে, পাটিগণিতের অঙ্ক তোমাকে পড়তে হবে এবং তার সাথে সাথে রিজনিং পড়তে হবে। ঠিক আছে, অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং তোমাকে পড়তে হবে মেইনের জন্য, 200 মার্কের জন্য পড়তে হবে, অর্থাৎ অঙ্ক থাকবে 100 মার্কের, রিজনিং থাকবে 100 মার্কের, মোট 200 মার্ক। ঠিক আছে, ভেরি গুড। এবার চলো অপশনাল সাবজেক্ট, অর্থাৎ যারা টার্গেট করছো যে এ গ্রুপের চাকরি করবে বা বি গ্রুপের চাকরি করবে, তাদের জন্য কিন্তু অপশনাল সাবজেক্ট একটা নিতেই হবে। অপশনাল সাবজেক্ট তোমরা যখন সিলেবাসটা ডাউনলোড করবে, হ্যাঁ সিলেবাসটা ডাউনলোড করলে তোমরা দেখবে যে সেখানে অপশনাল সাবজেক্টের লিস্ট দেওয়া আছে, অর্থাৎ তোমরা এই যে মানে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা যতগুলো বিষয় নিয়ে পড়াশুনো করি, তো সমস্ত বিষয় ওখানে রয়েছে, ইতিহাস, বাংলা, ভূগোল, বিজ্ঞান, যা কিছু, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, বোটানি, যা কিছু বলো, প্রত্যেকটা সাবজেক্ট, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, যা কিছু বলো সব ওখানে রয়েছে লিস্ট ধরে। যে কোনো একটা তোমাকে অপশনাল বেছে নিতে হবে এবং সেই অপশনাল মার্কের মধ্যে আমার 400 মার্কের পরীক্ষা হবে। ঠিক আছে, 2টো পেপারে পরীক্ষা হবে, এই অপশনালটা 2টো পেপারে পরীক্ষা হবে, 2টো পেপারের একটাতে থাকবে 200 মার্ক করে, তার মানে 2টো পেপার হলে 400 মার্ক হলো। এটা শুধুমাত্র গ্রুপ এ আর গ্রুপ বি এর জন্যই অ্যাপ্লিকেবল। ওকে, গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য এই অপশনাল সাবজেক্টের পরীক্ষাটা দেওয়া লাগবে না, হলো। আচ্ছা, এবার চলে এসো পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্টের জন্য গ্রুপ এ তে যারা চাকরি করবে তাদের পার্সোনালিটি টেস্ট হবে 200 মার্কসের জন্য, মানে যেটাকে আমরা ইন্টারভিউ বা ভাইভা বলি। তো ইন্টারভিউতে গ্রুপ এর হবে 200 মার্কের, গ্রুপ বি এরও হবে 200 মার্কের। ওকে, আর গ্রুপ সির হবে 150 মার্কের অ্যান্ড গ্রুপ এর হবে 100 মার্কের। তাহলে ওভারঅল তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মেইন পরীক্ষায় গ্রুপ ডি 1300 মার্কের পরীক্ষা দেবে মোট, গ্রুপ সি 1350 মার্কের পরীক্ষা দেবে মোট, আর গ্রুপ বি 1800 মার্কের পরীক্ষা দেবে অ্যান্ড গ্রুপ এ 1800 মার্কের পরীক্ষা দেবে। ওকে, তো এখান থেকে বলা যায় যে 55% প্লাস স্কোর যদি কেউ করতে পারে তাহলে সে চাকরি পেতে পারে। ঠিক আছে, এটাও একটা এক্সপেক্টেড কাট অফ আমি বলে দিলাম। ঠিক আছে, চলো এবার আমরা দেখছি যে কম্পালসারি যে 6টা পেপার রয়েছে আমাদের, সেই কম্পালসারি 6টা পেপারে আমাদের অ্যাকচুয়ালি কি কি পড়তে হয়, যদিও সেটা আমরা দেখে নিয়েছি একটু আগে, হ্যাঁ সে বিষয়ে আলোচনাও হয়ে গেছে, তো এখানে আর কিছু দেখার নেই। চলো এবার আমরা দেখি এজ লিমিট। ঠিক আছে, অর্থাৎ WBCS পরীক্ষা দিতে গেলে তোমার বয়স কত হতে হবে। দেখো গ্রুপ এ এর জন্য, ঠিক আছে, তোমরা যদি গ্রুপ এ অ্যান্ড সি এর জন্য পরীক্ষা দিতে চাও, গ্রুপ এ অ্যান্ড সি এর জন্য বয়স হতে হবে 21 থেকে 36, মানে 21-এর কম হলে হবে না, 36-এর বেশি হলে হবে না। ঠিক আছে, 21 বছর থেকে 36 বছর পর্যন্ত বয়স হলে তুমি গ্রুপ এ অ্যান্ড সি এর জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, গ্রুপ বি এর জন্য 20 বছর থেকে 36 বছর, অর্থাৎ 20 বছরের কম হলে হবে না এবং 36 বছরের বেশি হলে হবে না। ওকে, আর গ্রুপ ডি এর জন্য তোমাকে সময় দেওয়া হচ্ছে 21 বছর থেকে 39 বছর, অর্থাৎ 21 বছরের কম হলে হবে না এবং 39 বছরের বেশি হলেও হবে না। ওকে, তবে একটা কথা, আমাদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী SC ST দের এজ রিল্যাক্সেশন থাকছে 5 বছর, অর্থাৎ SC ST যারা হবে তারা এর সঙ্গে আরো 5 অ্যাড করে নেবে। ঠিক আছে, যারা OBC ক্যান্ডিডেট রয়েছে তারা এই গিভেন যে বয়স রয়েছে তার সাথে 3 বছর অ্যাড করে নেবে, আর যারা PWD ক্যাটাগরিতে পড়ে, অর্থাৎ যারা ফিজিক্যালি ডিফেক্টেড বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, তাদের জন্য কিন্তু 45 বছর পর্যন্ত তারা কিন্তু WBCS এর ফর্ম ফিল আপ করতে পারবে এবং পরীক্ষাও দিতে পারবে, তাদের 45 বছর পর্যন্ত। ঠিক আছে, এই হলো বয়সের সীমা। এবার আমরা দেখে নিই জব প্রোফাইল। ঠিক আছে, যেটা খুব ইম্পর্টেন্ট, মানে তুমি কেন এই WBCS এর জন্য আসছো
তো ডব্লিউবিসিএস পরীক্ষা দিলে তুমি কি চাকরি পেতে পারো সেটা দেখো। গ্রুপ এ তে তুমি যদি চাকরি পাও, গ্রুপ এ তে চাকরি পেলে তোমার বেতন হবে এক্সপেক্টেড, ঠিক আছে, এক্সপেক্টেড বেতন হবে 50K প্লাস, মানে 50,000 টাকা প্লাস বেতন তুমি পাবে গ্রুপ এ তে চাকরি পেলে, ঠিক আছে। তো গ্রুপ এ তে কতগুলো ডিপার্টমেন্ট তোমাকে দেওয়া হয় দেখো। নাম্বার 1, সিভিল সার্ভিস, মানে যে কোনো সেক্রেটারিয়েট ডিপার্টমেন্ট তোমাকে দেওয়া হতে পারে। মন্ত্রীর সচিব পদ যেগুলো রয়েছে সেখানে ডেপুটি রেঞ্জে তোমাকে দেওয়া হতে পারে। ওয়েস্ট বেঙ্গল কমার্শিয়াল ট্যাক্সে তুমি চাকরি পেতে পারো, হ্যাঁ, অর্থাৎ ডেপুটি কমিশনার অফ ট্যাক্সের পদে তুমি চাকরি পেতে পারো। ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স, এগ্রিকালচারাল মানে চাষ সম্বন্ধীয় এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তুমি ডেপুটি কমিশনার হিসেবে চাকরি পেতে পারো। ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ ডিপার্টমেন্ট, যেটা আবগারি দপ্তর, আবগারি দপ্তরেও ডেপুটি কমিশনার লেভেলে চাকরি পেতে পারো। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসেও তুমি ডেপুটি রেঞ্জে চাকরি পেতে পারো, লেবার সার্ভিসে ইন্সপেক্টর বা অফিসার হিসেবে পেতে পারো। তারপর ফুড অ্যান্ড সাপ্লাইতে, হ্যাঁ, খাদ্য সরবরাহ দপ্তর যেটা রয়েছে সেখানে পেতে পারো। এমপ্লয়মেন্ট সার্ভিসের মধ্যে পেতে পারো। আর রয়েছে যেটা ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ, অর্থাৎ রেভিনিউ অফিসারের পদ তুমি অলংকৃত করতে পারো গ্রুপ এর জন্য, ঠিক আছে। এবং এগুলো খুবই মানে সাম্মানিক পদ প্রত্যেকটাই, এবং এগুলো সব গেজেটেড অফিসার তৈরি হবে, ওকে। চলো, গ্রুপ বি তে তুমি যদি চাকরি করতে চাও, তো গ্রুপ বি তে যেটা হয় সেটা হলো ডিএসপি লেভেলের পুলিশ প্রশাসনের মধ্যে চাকরি পাবে। গ্রুপ বি শুধুমাত্র পুলিশ প্রশাসনের জন্যই রাখা রয়েছে, অর্থাৎ যারা আইপিএস হয়ে আসে, তো আইপিএস দের ডেপুটি পোস্টে তুমি কিন্তু চাকরি করবে, ঠিক আছে। আইপিএস দের নিচের র্যাঙ্কে তুমি চাকরি করবে এই ডব্লিউবিসিএস এর গ্রুপ বি এর মাধ্যমে, ঠিক আছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে তুমি কাজ করবে। এরপর দেখো গ্রুপ সি তে যারা চাকরি পাবে, গ্রুপ সি তে কতগুলো ডিপার্টমেন্ট, গ্রুপ বি তেও বেতন সেম, গ্রুপ এ তেও যে বেতনের ক্যাটাগরি রয়েছে গ্রুপ বি তেও সেই সেম বেতনের ক্যাটাগরি রয়েছে। এবার দেখো ওটা জাস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ, আর এটা হচ্ছে জাস্ট মানে এটা হয়ে গেল পুলিশ সার্ভিসের দিকে, ঠিক আছে, এই তফাৎ। আর গ্রুপ সি তে তুমি যখন চাকরি করবে তখন তোমার আনুমানিক বেতন হয়ে যাবে, এর থেকে বেশি কম হতে পারে, কারণ বেতন যেটা হয়েছে নতুন বৃদ্ধি বা কম হয়েছে সেটা তোমরা দেখে নিতে পারো। বাট আমি যেটা এখানে লিখে রেখেছি এটা হলো অ্যাভারেজ 45K প্লাস, মানে 45,000 টাকা প্লাস টাকা তোমরা বেতন পাবে গ্রুপ সির জন্য, ওকে। এখানে দেখো জয়েন্ট বিডিও যারা হয়, তো জয়েন্ট বিডিও তুমি হতে পারো গ্রুপ সি তে। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস, যেটা কিনা যে থাকে খাদ্য এবং কাস্টমার সুরক্ষা দপ্তর, ওখানে চাকরি পেতে পারো, ঠিক আছে, ডেপুটি হিসাবে। তারপর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিসে তুমি চাকরি পেতে পারো। অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ, যেটাকে ইরিগেশন খাল দপ্তর, ঠিক আছে, সেখানে পেতে পারো। ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড অ্যান্ড রেভিনিউ সার্ভিসে তুমি চাকরি করতে পারো, তাও আবার গ্রেড 1-এ, ঠিক আছে। তারপরে রয়েছে তোমার অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, অর্থাৎ ওই গ্রুপ এ তে যেটা রয়েছে তার ডেপুটি হিসাবে তুমি এখানে কাজ করতে পারো গ্রুপ সি তে। আর কি হতে পারো তুমি, চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস, ঠিক আছে, এটা গ্রুপ সি থেকে তুমি হতে পারো, এবং সবকটাই সম্মানিত পোস্ট, এবং তুমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হবে, ওকে। চলো, গ্রুপ ডি তে যদি তুমি চাকরি করো আনুমানিক তোমার বেতন হবে 40K প্লাস, মানে 40,000 টাকা প্লাস তুমি বেতন পাবে এখানে, বিভিন্ন সমস্ত কিছু ভাতা ঠাতা মিলিয়ে। আর এর সঙ্গে তুমি কি কি পদ পেতে পারো, ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিজে পেতে পারো, পঞ্চায়েত ডেভেলপমেন্ট যেটাকে আমরা পিডিও বলি, ঠিক আছে, পিডিওতে তুমি চাকরি করতে পারো। আর কি তুমি যেটা আমাদের রয়েছে রিহ্যাবিলিটেশন, রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টে তুমি রিহ্যাবিলিটেশন অফিসার হিসাবে কিন্তু যোগদান করতে পারো, ওকে। তো এই ছিল ডব্লিউবিসিএস এর জব প্রোফাইল, এবং সবকটা পোস্টই খুবই সম্মানিক পোস্ট, ঠিক আছে, খুব রেসপেক্টেড পোস্ট। তো এখানে চাকরি করে যেমন মজাও রয়েছে, তবে একটা কথা হচ্ছে যে এই দেখো এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ আর ডি গ্রুপ। এবার যখনই তুমি ডব্লিউবিসিএস মানে কি, ডব্লিউবিসিএস মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, অর্থাৎ তোমাকে সিভিল সার্ভেন্ট হতে হবে। তো সিভিল সার্ভেন্ট তুমি যখন হবে এই গ্রুপ এর জন্য, দেখো গ্রুপ এ আর বি এর জন্য খুব কঠিন একটা কাজ হয়, কারণ গ্রুপ এ আর বি এর কাজটা কঠিন হয় কেন, কারণ গ্রুপ এ আর বি কে পলিটিক্যাল অ্যান্ড পাবলিক দুটো প্রেশারই মেনটেন করতে হয়। এখানে তোমাকে পলিটিক্যাল প্রেশার, রাজনৈতিক চাপ তো তোমার থাকবেই, তার সাথে সাথে পাবলিক প্রেশারটাও থাকবে, ঠিক আছে, মানে পলিটিক্যাল প্রেশার অ্যান্ড পাবলিক প্রেশার দুটোই তোমার কাঁধের উপরে থাকবে গ্রুপ এ আর বি তে কাজ করলে, ঠিক আছে। কিন্তু গ্রুপ সি আর ডি তে করলে শুধুমাত্র তোমার পাবলিক প্রেশারটাই থাকবে,
এখানে পলিটিক্যাল প্রেশারটা সেরকম লক্ষ্য করা যায় না, কারণ গ্রুপ সি আর ডি তে মন্ত্রীরা তোমার সঙ্গে সরাসরি কানেক্ট হবে না, কিন্তু গ্রুপ এ আর বি তে মন্ত্রীরা তোমার সঙ্গে সরাসরি কানেক্ট হতে পারে, এই জন্য পলিটিক্যাল প্রেশারটাও এ আর বি এর মধ্যে থাকবে। ঠিক আছে, চলো এরপর আমরা দেখছি যে এক্সাম টাইম। দেখো জেনারেলি ডব্লিউবিসিএস পরীক্ষার এখন যেহেতু খুব এটা রেগুলার হয়েছে, সেই জন্যে দেখো অক্টোবর নভেম্বর নাগাদ, প্রত্যেক বছরের অক্টোবর থেকে নভেম্বর নাগাদ তোমাদের নোটিফিকেশন জারি হয়ে যায়। হ্যাঁ, অক্টোবর মাস বা নভেম্বর মাস থেকে নোটিফিকেশন জারি হয়ে যায় ডব্লিউবিসিএস পরীক্ষার। ঠিক আছে, আর মোস্ট এক্সপেক্টেড মান্থ অফ দ্য এক্সাম ইজ জানুয়ারি, এবং তোমরা ধরে নাও যে প্রত্যেক বছর জানুয়ারি মাসেই তোমাদের প্রিলিমস পরীক্ষাটা হবে। ঠিক আছে, প্রিলিমস, এবং তার 3 মাস পরে গিয়ে মেইন পরীক্ষা হয়, 3 থেকে 3.5 বা 4 মাস পরে। ঠিক আছে, তো মোটামুটি জানুয়ারি মাসে তোমরা ধরে নাও জানুয়ারি মাসে প্রিলিমস হবে প্রত্যেক বছরই, জানুয়ারি মাস নাগাদই, একটু আগে বা একটু পরে, কিন্তু জানুয়ারি মাসটাকে ধরে রাখো যে যার প্রত্যেক বছরের জানুয়ারি মাসে যে তোমাদের প্রিলিমস পরীক্ষা হয়ে যাবে। ওকে, আচ্ছা, প্রিলিমিনারির মোস্ট এক্সপেক্টেড কাট অফ সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 100 থেকে 120, অর্থাৎ 200-র মধ্যে কেউ যদি 100 থেকে 120 মার্ক মানে সিকিউর করতে পারো, তাহলে তোমরা প্রিলিমিনারি কোয়ালিফাই করে যাবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে তোমাকে যে মেইন কাট অফটা দেওয়া হবে, অর্থাৎ মেইন মেরিট লিস্ট যেটা তৈরি হবে, মেইন মেরিট লিস্টে কিন্তু প্রিলিমিনারির মার্ক যোগ হবে না। ওকে, চলো এবার আমরা আলোচনা করছি সাবজেক্টস টু বি রিড, এরপরে আমি বুক লিস্ট নিয়ে আলোচনা করব। তাহলে ওভারঅল ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য তোমাকে কি কি পড়তে হবে সেটা দেখো। নাম্বার 1, তোমাকে হিস্ট্রি পড়তে হবে, তোমাকে জিওগ্রাফি পড়তে হবে। আচ্ছা, জিওগ্রাফির সাথে কি, জিওগ্রাফির সাথে কিন্তু ওয়েস্ট বেঙ্গলটাকেও ইনক্লুড করবে, ভারতের ভূগোলের সাথে পশ্চিমবঙ্গের ভূগোলটাও ইনক্লুড হবে এর সঙ্গে। ঠিক আছে, আচ্ছা, ইন্ডিয়ান পলিটি পড়তে হবে, ভারতীয় সংবিধান এবং তার সাথে ভারতীয় শাসন ব্যবস্থার যে সমস্ত রয়েছে রাজনীতি, সেটাও পড়তে হবে তোমাকে। ইন্ডিয়ান ইকোনমি, ভারতীয় অর্থব্যবস্থা পড়তে হবে তোমাকে। রিজনিং তোমাকে পড়তে হবে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি তোমাকে পড়তে হবে, তারপর তোমাকে ম্যাথ পড়তে হবে শুধুমাত্র মেইনের জন্য, এনভায়রনমেন্ট পড়তে হবে মানে পরিবেশ বিদ্যা পড়তে হবে, সেটাও মেইনের জন্য। ইংলিশ তোমাকে পড়তে হবে প্রিলিমস মেন দুটোর জন্যই। বেঙ্গলি তোমাকে শুধুমাত্র মেইনের জন্য পড়তে হবে, যেটা কিনা কম্পোজিশন থাকে শুধুমাত্র রাইটিংস, দেখেছিলে আগে। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে পড়তে হবে, আর জেনারেল নলেজ পড়তে হবে। ঠিক আছে, তো ওভারঅল এই কয়টা হচ্ছে মেইন সাবজেক্ট, এগুলো তোমাকে পড়তে হবে রেগুলার বেসিসে। ঠিক, আচ্ছা, ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে যেটা হয় সেটা খুব ভালো করে শোনো আমার কথাটা। ডব্লিউবিসিএস এ অঙ্কের বা ম্যাথের সেরকম কোনো ওয়েটেজ নেই। তোমরা দেখেছিলে যে ম্যাথমেটিক্স এর সিলেবাস যেটা দেওয়া রয়েছে সেখানে লেখা রয়েছে অ্যারিথমেটিক, অর্থাৎ সাধারণ পাটিগণিত অঙ্ক পারলেই হবে। তাই যে সমস্ত ক্যান্ডিডেটদের ম্যাথটা একটু দুর্বল, তারা যদি চেষ্টা করো যে ম্যাথটা একটু দুর্বল হওয়ার জন্য যদি হয় কারো, তাহলে কিন্তু তোমরা ডব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিতে পারো, কিন্তু ইংরেজিটা মাস্ট করা লাগবেই। আর সেই জন্য আমি বলি, আমি তোমাদের প্রত্যেকটা এখানে যতগুলো সিলেবাস যা সাবজেক্ট রয়েছে এগুলো আমার দুটো চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের পড়াচ্ছি। ঠিক আছে, এই যে চ্যানেলে তোমরা ভিডিওটি দেখছো, এই চ্যানেলে আমি তোমাদের অল কাইন্ড অফ জেনারেল স্টাডিজ কমপ্লিট করাবো, এবং এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আমার একটি চ্যানেলের লিংক, ওই চ্যানেল দিয়ে আমি তোমাদেরকে ম্যাথ অ্যান্ড ইংলিশ করাবো ওই চ্যানেলে। ঠিক আছে, চলো এবার আমাদের মূল যে জিনিস সেটা হচ্ছে বুক লিস্ট। ঠিক আছে, অর্থাৎ আমি কোন কোন বইগুলো পড়ি বা আমার কোন বইগুলো পড়তে ভালো লাগে। ঠিক আছে, এবং এই বইগুলো আমি তোমাদের সাজেস্ট করব, কারণ এই বইগুলো আমি বহুবার পড়ে দেখেছি যে এই বইয়ের থেকে আর ভালো কোনো বই হয় না, যদিও আমার কাছে অনেক বই রয়েছে। তাই আমি তোমাদের সাজেস্ট করব, যারা প্রথমবারের জন্য ডব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ বা আমার এই ভিডিওটি দেখছো, তাদের বলবো আমি এখানে যতগুলো বই তোমাদের দেখাবো তোমরা শুধুমাত্র এই বই কটাই কিনবে। ওকে, এই বই কটাই কিনবে, আর অন্য কোনো বই কেনার কোনো দরকার নেই। ফার্স্ট অফ অল হিস্ট্রি। দেখো, হিস্ট্রির জন্য তোমাকে বাংলা আর ইংরেজি আমি দুটো ধরনের বই রেখেছি, একটা বাংলাও রেখেছি একটা ইংরেজিও রেখেছি, যার যেটা ভালো লাগে সে সেটা পড়বে। দেখো, বাংলায় যদি ইতিহাস পড়তে চাও তো জীবন মুখোপাধ্যায়ের এই বইটা পড়বে, জীবন মুখোপাধ্যায়ের স্বদেশ সভ্যতা ও বিশ্ব, অসাধারণ একটি ইতিহাস বই, এর থেকে ভালো ইতিহাস বই হওয়া সম্ভব নয়। ঠিক আছে, আর যদি কেউ ইংরেজিতে বই পড়তে চাও হিস্ট্রি, তাহলে তোমরা পড়বে কৃষ্ণা রেড্ডির ইন্ডিয়ান হিস্ট্রি পড়বে, কৃষ্ণা রেড্ডি। ঠিক আছে, এটাও খুব ভালো বই, আমি এই দুটো বই কম্পাইল করে পড়ি এবং তোমাদের এখানে সেটা আমি পড়ানোর চেষ্টা করছি। ওকে,
হিস্ট্রি হয়ে গেল, এবং তোমরা অবশ্যই বইগুলো এবং লেখকের নাম নোট করবে, আমি এখানে বলবো, এবং সেগুলোই পারচেজ করবে, এবং এর বাইরে কোনো বই কেনা লাগবে না। আর এই সাথে সাথে আমার চ্যানেলে তো আমি তোমাদের সাহায্য করবই, নিয়মিত ভিডিও আপলোড হবে, যেহেতু আমার এটা নতুন চ্যানেল, ধীরে ধীরে এগুলো আমি করতে থাকবো। ওকে, চলো জিওগ্রাফির জন্য তোমরা দেখো কি পড়বে। ভূগোলের জন্য নাম্বার 1 তোমরা বসু মৌলিকের ভূগোল পড়বে। অর্থাৎ বসু মৌলিকের ভূগোল কোনটা জানো? যেটা ওল্ড সিলেবাস যেটা ছিল, মানে মাধ্যমিকের ওল্ড সিলেবাস যেটা ছিল, ওল্ড সিলেবাস মোটার ধরনের একটা বই হয় দেখবে, যেগুলো পুরোনো লাইব্রেরিতে কিনতে পাওয়া যায়, তো ওই বইগুলো জোগাড় করে নাও প্লিজ। বসু মৌলিকের মাধ্যমিক ভূগোল ও পরিবেশ, এই বইটা অসাধারণ বই, এই বইটা সবার আগে কমপ্লিট করতে হবে। এই বইটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তুমি এই কার্তিক চন্দ্র মণ্ডলের এই বইটা কিনে নেবে, ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল। এখান থেকে শুধুমাত্র তুমি যদি পশ্চিমবঙ্গের ভূগোলটা দেখে নাও শুধু এই বই থেকে, তাহলে এনাফ অ্যান্ড গুড, ঠিক আছে। আর এর সাথে সাথে কেউ যদি ইংরেজি বই পড়তে চাও, তাহলে ম্যাগ্রহিলের মাজিদ হুসেনের জিওগ্রাফি অসাধারণ একটি বই, আমার খুব প্রিয় বই এটি, মাজিদ হুসেনের জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো সব থেকে ভূগোলের জন্য ইম্পর্টেন্ট কোনটা বললাম? বসু মৌলিকের এই বইটা সব থেকে ইম্পর্টেন্ট। এটার সাথে সাথে এটা পড়বে পশ্চিমবঙ্গের ভূগোলের জন্য, আর ইংরেজিতে কেউ বই পড়তে চাইলে এই বইটা পড়বে, ঠিক আছে। চলো, ইন্ডিয়ান পলিটি, মানে যেটাকে বলা হচ্ছে ভারতীয় সংবিধান এবং রাজনীতি যেটা রয়েছে, ইন্ডিয়ান পলিটি। দেখো, সর্বপ্রথম কথা হচ্ছে যে ইন্ডিয়ান পলিটির বাংলা সেরকম ভালো কোনো বই নেই, নাম্বার 1 পয়েন্ট। তো এই ক্ষেত্রে লক্ষ্মীকান্ত বইটা কিন্তু সত্যি অসাধারণ বই, এই বইয়ের ওপরে আর কোনো বই হতেই পারে না। কিন্তু এটা ইংরেজিতে। দেখো, যদি তোমাদের ইংরেজি ঠিকঠাক না থাকে তাহলে WBCS এ আসাটা আমার মতে একটু অনুচিত হয়ে গেল, কারণ একজন সিভিল সার্ভেন্ট তার সমস্ত কাজকর্ম ইংরেজিতেই হবে, ঠিক আছে। এই জন্যে ইংরাজি জানাটা অবশ্যই দরকার। আর ইংরাজি জানতে হলে আমি একদম শুরু থেকে, বেসিক থেকে ইংরাজি পড়াতে শুরু করেছি এক্সাম সলিউশন ইউটিউব চ্যানেলে, যেটা এই ভিডিও ডেসক্রিপশনে তুমি লিংক পেয়ে যাবে সেই চ্যানেলের। ওকে, আর বাংলাটা দেখো, এই বইটা পড়ার আগে আমার সাজেশন কি, এই বইটা পড়ার আগে তোমরা এই বইটা অবশ্যই পড়ে নেবে, তুলসী প্রকাশনীর ভারতীয় সংবিধান রূপরেখা ও রাজনীতি, এই বইটা অবশ্যই পড়ে নেবে। এই বইটা কমপ্লিট করার পরে, এটা একটা চটি বই, ঠিক আছে, এই বইটা কমপ্লিট করার পরে তোমরা এই বইটাতে এন্টার করবে, ঠিক আছে, এই বইটা পড়ার পর। কারণ এইটা না পড়লে তুমি কনসেপ্ট গুলো ইংরেজিতে পড়ে সেভাবে নাও বুঝতে পারো। ওকে, তো আগে এই বইটা পড়ে কমপ্লিট করে ফেলবে, তারপর এটা পড়বে, এর থেকে আর আলাদা কোনো চয়েস নেই। কেউ কেউ বলে থাকবে যে দুর্গাদাস বাবুর বাংলায় যে সংবিধানের বইটা রয়েছে ওটা পড়ি, কিন্তু আমার সাজেশন নাও, ওটা বই পড়ার কোনো দরকার নেই। এবার চলো ইন্ডিয়ান ইকোনমি। তো ইকোনমিতেও একই অবস্থা, ইকোনমিতে বাংলায় সেরকম কোনো বই নেই। তো ইকোনমির জন্য যেটা ম্যাগ্রহিল পাবলিকেশনের রমেশ সিং, ঠিক আছে, রমেশ সিং অসাধারণ এক বই, এটা পড়বে, এটা আমার সাজেশন, এটা তোমরা পড়বে। আর এটা পড়ার আগে বাংলাতে অবশ্যই এই তুলসী পাবলিকেশনের এই বইটা অবশ্যই পড়ে নেবে। তুলসী পাবলিকেশনের ভারতীয় অর্থনীতি ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই বইটা পড়বে আগে, এই বইটা কমপ্লিট করার পরে এই বইটাতে এন্টার করবে, ঠিক আছে, অর্থনীতির জন্য। আর আমি আশা করব তোমরা প্রত্যেকটা বইয়ের নাম এবং বইয়ের রাইটারের নাম লিখে নেবে এবং এগুলো পারচেজ করে নিয়ে তোমাদের পড়াশোনা শুরু করে দেবে। ওকে, কারণ WBCS 2021 কিন্তু তোমাদের ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। চলো, এরপর রিজনিং নিয়ে অনেকে অনেক ধরনের বইয়ের কথা বলে, কিন্তু আমার কথা বিশ্বাস করো, রিজনিং এ শুধুমাত্র যে কোনো পরীক্ষার জন্য রিজনিং এ এই বইটা যথেষ্ট। আরিহান্ত পাবলিকেশনের বই এটি, ঠিক আছে, আরিহান্ত পাবলিকেশনের টেস্ট অফ রিজনিং বইটি এনাফ অ্যান্ড গুড, ঠিক আছে, সব থেকে ভালো এটা, ঠিক আছে। RS আগ্রওয়ালের একটা বই পাওয়া যায় অনেক মোটা, আমার ওটা একদমই আমি প্রেফার করি না, আমি প্রেফার করি এই বইটি, অসাধারণ একটি বই, ঠিক আছে। এর মধ্যে তোমরা সবকিছু পেয়ে যাবে, ভার্বাল রিজনিং পেয়ে যাবে, লজিক্যাল অ্যানালিটিক্যাল পেয়ে যাবে, তারপর তোমার নন ভার্বাল এভরিথিং এই বইটার মধ্যে পেয়ে যাবে। এবং এই বইটা আকারে একটু ছোটও হয়, তো পড়তেও ভালো লাগবে, ইন্টারেস্টও পাবে, ঠিক আছে। রিজনিং এর জন্য এই একটি মাত্র বই। চলো এবার সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য দেখো, সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য আমাদের একটা মাত্রই গ্রন্থ রয়েছে যা আমরা পড়বো, এবং এই গ্রন্থটাই আমাদের কাছে
মানে ভগবানের মতন বা গীতার মতন গ্রন্থ হয়ে যাবে এটা আমাদের কাছে। স্পেকট্রাম পাবলিকেশনের বই এটি। বইটির নাম তোমরা দেখতে পাচ্ছ, ডেভেলপমেন্টস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বইটার নাম হচ্ছে ডেভেলপমেন্টস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাই স্পেকট্রাম পাবলিকেশন। ওয়েল অ্যান্ড গুড, ভেরি গুড বই এটা পড়বে, ঠিক আছে। চলো ইংলিশের জন্য দেখো, ইংলিশের জন্য অ্যাকচুয়ালি ইংলিশ এমন একটা সাবজেক্ট, বই পড়ে ইংরেজি শেখা যায় না, পরিষ্কার কথা। আমি যতদূর পড়িয়েছি ছাত্রদের, ছেলেদের, ততদূর আমার মনে হয়েছে যে বই পড়ে ইংরাজি গ্রামার শেখা সম্ভব নয়। তো ইংরাজি গ্রামারের জন্য আমি আগেও বললাম যে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে এক্সাম সলিউশন ইউটিউব চ্যানেলে আমি তোমাদের ইংরাজি পড়ানো শুরু করেছি। তো সেখান থেকে আমার ক্লাসগুলো অ্যাটেন্ড করো, ভিডিওগুলো দেখো, এবং তার সাথে সাথে তোমরা এই বইটা অবশ্যই পড়বে, কারণ WBCS এর ফেভারিট হলো এই বই, ঠিক আছে। যে কোনো WBCS ক্যান্ডিডেটের কাছে তুমি জিজ্ঞেস করবে, সে তোমাকে বলবে পিকে দে সরকারের বইটিকে প্রেফার করতে। বইটির নাম আ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন, ঠিক আছে। ওয়েল অ্যান্ড গুড, সব থেকে ভালো বই, এর থেকে আর ভালো বই হতেই পারে না ফর ইংলিশ, ঠিক আছে। চলো নেক্সট বই তোমরা যেটা পড়বে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য সব থেকে বড় কথা, কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য বাজারে অনেক ধরনের বই আসে, কিন্তু আমার সাজেশন হচ্ছে অ্যাচিভার্স ছাড়া অন্য কোনো কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য কিচ্ছু তোমরা পড়বে না, শুধুমাত্র অ্যাচিভার্সই পড়বে। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জিনিস যেগুলো খুব ইম্পর্ট্যান্ট সেগুলোই তোমাকে পড়তে হয়, ইম্পর্ট্যান্ট যেগুলো না সেগুলো পড়বে না, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে WBCS এর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের যে দেখবে যে এই অ্যাচিভার্সের মধ্যে লেখা থাকে সাম্প্রতিক, হ্যাঁ, বা সাম্প্রতিকই ঘটনাবলী বলে লেখা থাকে, শর্ট কোয়েশ্চেন করে করে লেখা থাকে, ওগুলো পড়বে না। এই অ্যাচিভার্সের মধ্যে যে আর্টিকেল গুলো আসে অবশ্যই সেই আর্টিকেল গুলো পড়বে, কারণ WBCS ইদানিং কালে এমন ধরনের কোয়েশ্চেন করছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যার উত্তর দেওয়া খুবই কঠিন হয়ে যাচ্ছে যদি কিনা আমরা আর্টিকেল গুলো পড়ি, ওকে। তো অ্যাচিভার্স বইটাকে প্রত্যেক মাসে মাসে কালেক্ট করবে, অ্যাচিভার্সকে প্রত্যেক মাসে মাসে কালেক্ট করে ভেতরে যা কিছু আছে সব পড়ে ফেলবে, ঠিক আছে। এরপরে আমি আর একটা ভিডিও তোমাদের করে তোমাদের পড়ার রুটিনটা তৈরি করে দেবো। আর সব থেকে বড় কথা হচ্ছে রুটিন আমি যতই তৈরি করে দিই কোনো লাভ হবে না যদি কিনা তোমরা নিজেরা সেগুলো ফলো করো, ঠিক আছে। চলো ম্যাথের জন্য এই বইটি WBCS এর জন্য ওয়েল অ্যান্ড এনাফ, এর থেকে আর কিচ্ছু দরকার নেই। RS আগরওয়ালের, ঠিক আছে, RS আগরওয়ালের এই একটাই বই, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ঠিক আছে। তবে একটা কথা বলে দিই, আমি এখানে যে ছবিটা বইয়ের লাগিয়েছি তোমরা এটাই কিনবে, ঠিক আছে। এখন যেটা বেরিয়েছে নিউ মডেল, ঠিক আছে, নিউ মডেলের বইটি কিনবে না, তোমরা দোকানে গিয়ে বলবে ওল্ড মডেলের বইটা দিতে, ঠিক আছে। নিউ মডেলের RS আগরওয়ালের অঙ্ক বইটা কিনবে না, তোমরা কিনবে ওল্ড মডেলের অঙ্ক বইটা, ঠিক আছে। এটা যদিও এখন বাজারে পাওয়া কঠিন হয়ে পড়েছে, তাই তোমরা অনলাইন থেকে পারচেস করতে পারো এই বইটি, মানে ওল্ড সিলেবাস, বা সরি সিলেবাস বলা ঠিক নয়, ওল্ড মডেল, ঠিক আছে। ওল্ড মডেল অর্থাৎ যে ছবিটা তোমরা এখানে দেখছো এই বইটাই কিনবে, নতুন মডেলের বইটা কিন্তু কিনবে না, এটা কিনবে, ঠিক আছে। ম্যাথের জন্য এটা চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করবে তবেই হয়ে যাবে, ঠিক আছে। আর ম্যাথও আমার চ্যানেলে আমি করানো শুরু করেছি, তোমরা দেখতে পারো, সেখান থেকে চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করছি, ওকে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে দেখো যে কোনো পরীক্ষায় বেসিক সায়েন্স তোমার কিন্তু জানা লাগবেই লাগবে। আর বেসিক সায়েন্স জানার জন্য যে মাধ্যমিক অর্থাৎ ওল্ড লেভেলের যে মাধ্যমিকের বই এই দুটো কিন্তু অবশ্যই পড়বে, ঠিক আছে। অর্থাৎ ভুইয়া ও সাহার মাধ্যমিকের ভৌতবিজ্ঞান আর পরিবেশ, আর এখানে সাঁতরা ও বসুবাবুর জীবন বিজ্ঞান, ঠিক আছে। সাঁতরা ও বসুবাবুর জীবন বিজ্ঞান এই বইটা মাস্ট পড়বে। এটা কিন্তু ওল্ড সিলেবাস, মাথায় রেখো, এটা ওল্ড সিলেবাস, এটা পুরনো লাইব্রেরি থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। পুরনো লাইব্রেরি থেকে এই বইগুলো সংগ্রহ করবে, এগুলো একটু মোটা ধরনের বই হয়, তো এগুলো পুরনো লাইব্রেরিতে সার্চ করলে তোমরা পেয়ে যাবে, ওকে। এই বইটা খুব ইম্পর্টেন্ট, পড়তেই হবে, ঠিক। চলো এর সাথে একটা এবার চলো মূল কথায় চলে আসি, জেনারেল নলেজ। দেখো সাধারণ জ্ঞান যেটাকে আমরা বলি, এই জেনারেল নলেজের মধ্যে এই দুটো বই হচ্ছে গডের সমান, মানে ভগবানের মুখের বাণী। মানে আমি এটাকে বেদ গ্রন্থের সাথে, চাকরি পরীক্ষার্থীদের যদি কোনো ধর্মগ্রন্থ থাকে তাহলে সেটা এই দুটো বই হওয়া উচিত, ঠিক আছে। এই দুটো বই হওয়া উচিত, জেনারেল নলেজ, লুসেন্টের জেনারেল নলেজ এবং তরুণ গোয়েলের জেনারেল নলেজ, ঠিক আছে।
তরুণ গোয়েলের এই যে তোমরা দেখতে পাচ্ছ 2021, 20, 2016, 18, 19 যাই থাকুক না কেন তোমরা কিনে নেবে, বইটা একই থাকে, জাস্ট এই সাল অনুযায়ী কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ওরা চেঞ্জ করে দেয়, আদারওয়াইজ ম্যাটেরিয়াল কিন্তু সেম থাকে। তো তোমরা এই দুটো বই অবশ্যই পড়বে ফর এনি কাইন্ড অফ এক্সাম, যে কোনো ধরনের পরীক্ষার জন্য এই দুটো বই যথেষ্ট। এই দুটো বইয়ের মধ্যে একটু কথা বলে দিই, দেখো এই বইটাতে হিস্ট্রির পার্টটা দারুণভাবে এক্সপ্লেন করা রয়েছে, আর এই বইটাতে সায়েন্সের পার্টটা দারুণভাবে এক্সপ্লেন করা রয়েছে। তো এই দুটো বই একসাথে যদি মিলিয়ে মিশিয়ে পড়ো খুব ভালো রেজাল্ট পাবে। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত আলোচনা করলাম, অনেক লম্বা ভিডিও হয়ে গেল। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং তাদেরও জানতে সহযোগিতা করবে। ওকে, থ্যাংক ইউ, তোমাদের জন্য শুভকামনা রইল।